সময় সংলাপে স্বাগত জানাচ্ছি আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন লেখক আন্দালিব রাশদি। আপনাকে স্বাগত সময় সংলাপে। আমি আপনার লেখকের দৃষ্টিভঙ্গি থেকেই জানতে চাচ্ছি যে এই সময় যে সময়টাতে আমরা আছি সেই সময় অনেক অস্থিরতা আমরা দেখতে পাচ্ছি। সেটা সবকিছু সামাজিক এক ধরনের অস্থিরতা সমাজের মধ্যে, পরিবারের মধ্যে, এই জায়গাটা নিয়ে যদি আপনি একটু। লেখকরা একটু সংবেদনশীল হয়েই থাকেন, কাজেই অস্থিরতার মাত্রা যাই হোক লেখকের কাছে বরাবরই এটা একটু বড় করে ধরা পড়ে। আপনি মানে সভ্যতার শুরু থেকে সাহিত্যিকরা যেসব কাজকর্ম করে এসছেন তা মূলত এই অস্থিরতা নিয়েই, অস্থিরতা, দ্বন্দ্ব, অসঙ্গতি, এগুলি তাদের লেখায় বিভিন্নভাবে উঠে এসছে। আর আরেকটা বিষয়, আপনার সমাজ যত আধুনিক হবে, যত প্রযুক্তি নির্ভর হবে, ততই একটু বিচ্ছিন্নতা বোধটা মানুষের মধ্যে বাড়বে। আমরা একসময় পারিবারিকভাবে আমরা যৌথ পরিবারে বাস করতাম, পারস্পরিক নির্ভরশীলতা খুব বেশি ছিল, এগুলি কিন্তু আস্তে আস্তে কমে আসছে। কাজে সবকিছুর একটি সার্বিক প্রভাব এর উপর পড়তেই পারে, সমাজের উপর পড়তেই পারে। আরেকটা সামাজিক শাসনের বলে একটা ব্যাপার ছিল, যে সমাজ কি মনে করবে। আমাদের পাড়াতে মুরব্বীরা ছিলেন, মুরব্বীরা কি মনে করবে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন যে সামনে একজন মুরব্বী পড়ে গেলে সিগারেট কেউ খাবেন না কিংবা সিগারেট ঢুকাবেন। আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি আমার মুরব্বীদের কারণে সিগারেট শেষ পর্যন্ত খাওয়া শিখিনি। কাজে এরকম অনেকের ক্ষেত্রেই ঘটেছে। আজকে সেই সামাজিক শাসন যেটা বা অনুশাসন, কোথাও দাঁড়িয়ে আড্ডা দেওয়াও যেত না। হ্যাঁ, যেত না। এখন আজকে কিন্তু এগুলি নেই। তো সেক্ষেত্রে এক ধরনের মানে প্রত্যেকেই ইন্ডিপেন্ডেন্ট আইল্যান্ডের মতো হয়ে গেছে আর কি, যে আমার পাত্তা দেওয়ার দরকার কি, আমার সামাজিক অনুশাসন চলে যাওয়ার কারণে আমার দরকারটা কি। এটা ঘটে গেছে। এটা এই না যে এটা শুধু বাংলাদেশেই প্রথম হয়েছে, এটি সার্বিকভাবেই, এটি আপনার মানে সভ্যতা উন্নতির এগুলি যে বিভিন্ন ধাপ, এই ধাপে ধাপে এগুলি আস্তে আস্তে হতেই পারে। কাজে আমাদের এখানে সেই সময়ের একটি প্রতিবিম্ব আমরা দেখতে পাচ্ছি। আমরা মানে এখন মানে যেসব ঘটনাগুলি বিভিন্ন সময় ঘটছে, এগুলিকে সমাজ থেকে খুব বিচ্ছিন্নভাবে, মানে একক ঘটনা এটা চিন্তা করার কোনো কারণ নেই। এটি সার্বিকভাবে সামগ্রিক পরিস্থিতির একটি ছোট ছোট উপসর্গ প্রকাশ। এবং এই উপসর্গগুলো তো ধীরে ধীরে, আপনি যেটা বলছিলেন যে ধীরে ধীরে হয়েছে, আমরা দেখছিলাম এবং দেখেছি, কিন্তু সমাজ কি তার কোনো প্রতিষেধক নেয়নি? আবারও সেই একই কথা, যে আগে সামাজিক অনুশাসন ছিল, সমাজকে আমরা মানতাম। আমরা এখন ঠিক যেহেতু আমরা স্বনির্ভর, আগে আমাদের ডিপেন্ডেন্সি অনেক বেশি ছিল, এখন আমাদের ডিপেন্ডেন্সি খুব কম। তো কাজে আমরাও তো আসলে সেইভাবে মানি না। কিন্তু তারপরেও আপনার সমাজটা চলছে কিভাবে, আমরা যদি একটু প্রথম দিকে যদি দেখি যে আমাদের সমাজটা কিরকম ছিল। আমাদের মৌলিক চাহিদা কি? খাবারের জন্য সেই পুরনো আমলে খাবারের জন্য আপনি আমরা দুজনই মারামারি করব। তো মারামারি করব, এই মারামারি করার একটা পর্যায়ে আমরা দেখলাম মারামারি করতে গেলে আপনারও ক্ষতি, আমারও ক্ষতি। তখন একটা পর্যায়ে আমরা ঠিক করলাম, থাক, মারামারি করার দরকার নেই, আপনি অর্ধেক নেবেন, আমি অর্ধেক নেব। এটি হচ্ছে সোশ্যাল কন্ট্রাক্ট। সামাজিক চুক্তি, এটার কথাই বলছেন, যে এই সামাজিক চুক্তিটার কারণে আমরা ধীরে ধীরে আমাদের সভ্যতাটা বিকশিত হয়েছে। সামাজিক চুক্তিটা আলগা হয়ে গিয়েছে, এখন আর চুক্তি হচ্ছে না। আমরা যদি হবসের কথা চিন্তা করি, আর কি, হবসের ধারণা ছিল যে মানুষ মূলত খারাপ অবস্থার পরিপ্রেক্ষিতে মানুষ ভালো কাজ করে। মানুষ সম্পর্কে তার 5টা অ্যাট্রিবিউট ছিল। মানুষ শর্ট, নেস্টি, মানে এই শর্ট মানে খাটো, এই শর্ট মানে মানুষ ছোট, মিন, মানে মনের দিক থেকে, মনের সব সার্বিকভাবে মানুষের এই যে মানে ওনার 5টা স্পেশাল অ্যাট্রিবিউট ছিল, এটা দিয়ে হচ্ছে মানুষ। এখন প্রশ্ন হচ্ছে, তারপরে মানুষ ভালো কাজ কেন করে? মানুষ ভালো কাজ করে চাপে পড়ে। আর ঠিক সেই সময় জন লকে আসলেন, আরেকজন মানবতাবাদী দার্শনিক। তিনি মনে করলেন একেবারে উল্টা, হবস ঠিক কথা বলছেন না, আসল কথা হচ্ছে মানুষ মূলত ভালো, অবস্থার পরিপ্রেক্ষিতে মানুষ খারাপ কাজ করে। তো এখন এই দুইটারই আমরা এখন কোথায় আছি? আমরা আমাদের অবস্থাটা, আমাদের আসলে শেষ পর্যন্ত এই যে সামাজিক চুক্তি, এই চুক্তির মধ্য দিয়ে আমাদের বসবাস করতে হবে। এখন পরিবারের ভেতরের কিছু ঘটনা, এর সাম্প্রতিককালে যেসব ঘটনাগুলি ঘটে গেছে, এগুলি আমাদের সবাইকে খুব দারুণভাবে নাড়া দিয়েছে। এবং এরকম ঘটনার পুনরাবৃত্তি না ঘটুক সেটা আমরা অবশ্যই চাবো। এবং একই সাথে আমাদের মানসিক অস্থিরতা, উদ্বেগ, আমাদের যন্ত্রণাকে কেউ শুষে নিচ্ছে না, এই যন্ত্রণাটা আমার মধ্যে থেকে যাচ্ছে। এবং শেষ পর্যন্ত এই যে ঘটনাগুলি যেগুলি ঘটছে, এসবেরই বিস্ফোরণ। আমার ধারণা, আপনি ধরেন আমরা যে সংকটের কথা বলছি, আত্মহত্যার কথা বলছি, হত্যার কথা বলছি, এগুলি শুধু আমাদের সমাজে না, আমেরিকান সমাজে, বিশ্বের সব জায়গাতে আছে। এটা কি কখন একটা পর্যায়ে এসে হয়তো স্ট্যাবল হবে। আমরা উন্নয়নের একটা পর্যায়ের মধ্যে আছি। কাজেই এই পর্যায়টুকু যখন আরো ম্যাচিউরড হবে, তখন আমরা ধরে নেব যে এগুলি কমে আসবে।
মানে আমরা একটা উপযোগ বা ভোগের একটা মাত্রার মধ্যে অবস্থান করছি। হ্যাঁ, মূলত মূলত মানে ভোগকে যত আমরা খারাপ ভাবেই নিই না কেন, হ্যাঁ। ভোগও কিন্তু একটা ড্রাইভিং ফোর্স। হুম। আমরা ভোগ করি, সেই ভোগের জন্য সৃষ্টিও করি। হুম। তো কাজে এই ড্রাইভিং ফোর্সটিকে একেবারে বাদ দিলে হবে না। আমরা যদি এটাকে এভাবে চিন্তা করি, অর্থনীতির হিসেবে আমাদের মূল শক্তি কি? একটা হচ্ছে চাহিদা, হুম। আর যোগান। একে সহযোগিতা করছে যোগান। হুম। ঘটনাগুলি ঘটে মূলত দুই ধরনের কারণে, চাহিদার কারণে, আরেকটা হচ্ছে যোগানের কারণে। অতিরিক্ত যোগান। অতিরিক্ত যেমন যোগান। আমি যোগানের কথা বলি, এই মুহূর্তে বাংলাদেশে অনেক ইয়াবা পাওয়া যায়। হুম। সুতরাং যদি না পাওয়া যেত তাহলে হয়তো ইয়াবা সেবি হতো না। হুম। এটা হচ্ছে সাপ্লাই সাইড ইকোনমি। যোগান দিয়ে আপনি ইয়াবা ভক্ত করে তুলছেন, হুম। আপনি গাঁজা ভক্ত করে তুলছেন। তো কাজে সেক্ষেত্রে আপনার আমাদের এই যোগানের জায়গাটায় আমাদের হাত দেওয়া দরকার, যে এই যোগানটা যাতে না হয়। আবার একই সাথে ভালো জিনিস, আমরা কিছুক্ষণ আগে বই পড়া নিয়ে বই পড়া নিয়ে কথা কথা বলছিলাম। বলছিলাম। আমরা যদি বই যোগান দিতে পারি, ভালো বই যোগান দিতে পারি, তাহলে কে জানে আপনার খারাপটার জায়গায় মানুষ বইটাকে গ্রহণ করবে। তো কাজেই আমরা কি যোগান দেব সেটাও একটা দেখার ব্যাপার। তো কাজেই সার্বিকভাবে এটা একটি সামগ্রিক পরিকল্পনার অংশ, শুধু সরকারের দিকে আমি তাকিয়ে যদি থাকলে হবে না। ওই যে আপনি যে সামাজিক চুক্তির কথা বলছিলেন, সেই জায়গাতে সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংগঠন হচ্ছে পরিবার, এবং এই পরিবারই তো নানা রকম বিন্যাস হয়েছে, ভাঙ্গাচোরা হয়েছে, বিবর্তন হয়েছে, এবং এখনো এটা এক ধরনের প্রক্রিয়ার মধ্যে আছে আর কি। হ্যাঁ, আমরা মানে ধরুন 50 বছর আগের কথা যদি চিন্তা করি, সেই সময় আমাদের গ্রামীণ সমাজ হয়তো ছিল 70 থেকে 80 ভাগ, নাগরিক সমাজ 30 ভাগ 20 ভাগ। সর্বোচ্চ এখন এখন এটা কিন্তু রিভার্স হয়ে যাচ্ছে, উল্টে গেছে। আজকে আমরা যে গ্রামের কথা, যে গ্রাম 50 বছর আগের গ্রাম এবং আজকের গ্রাম কিন্তু এক না। না, আজকে আপনি গ্রামের ভেতরেও পাকা রাস্তা আছে, মোটরাইজড ভেহিকেল গ্রামের রাস্তায়ও চলছে, গ্রামে বৈদ্যুতিক বাতি আছে, তারপরেও যে আপনার একেবারে অজপাড়াগা নেই তা না। কিন্তু আমরা অধিকাংশ মানুষই একটি একটি মানে আরবানাইজেশন প্রক্রিয়া, এই নগরায়ন প্রক্রিয়ার মধ্যে আমরা চলে এসেছি। আজকে আপনি আপনার বাসায় দেখবেন, আমি আমার নিজের পরিবারের কথা যদি মনে করি, আমার বাবা চাকরি করতেন, আমার মা ছিলেন সম্পূর্ণ গৃহবধূ, আমরা অনেক ভাই বোন। আমরা ছোটবেলায় প্রাইভেসি কথাটা শুনিনি। আমরা এক ভাই এক বোনের রুমে যাচ্ছি, ঘুরছি একই জায়গাতে, এক বিছানা থাকছে, এক বিছানায় থাকছে। আমার দুই সন্তানই তাদের প্রাইভেসির কথা আগে বলে। এরা অনেক ছোট, এবং ছোটবেলা থেকে তাদেরকে আমরা বিচ্ছিন্ন করে দিচ্ছি তাদের এই প্রাইভেসির নামে। তাদের আলাদা রুম দরকার, আলাদা রুম দরকার। আচ্ছা, আরেকটা বিষয়, নিশ্চয়ই আপনিও আমরা আমাদের সবারই মানে মূল গ্রামে, হ্যাঁ, আমাদের গ্রামের আত্মীয় স্বজন আসতো, আমরা তাদের সাথে বসতাম, দেখতাম, খেতাম, এবং এই যে দেখা গেছে এক দুই রুমের মধ্যে সবাই থাকতো। এবং আজকে আপনার এই নাগরিক সমাজে আপনি কয়জন আত্মীয়কে আপনি অ্যাকোমোডেট করতে পারেন? আমরা স্বাগত সত্যিকার অর্থে জানাই না। কাজেই এই যে আমাদের আত্মীয়তা বোধ, ভ্রাতৃত্ববোধ, সাজাত্ববোধ, এই বোধগুলি আস্তে আস্তে আমাদের এলিমিনেটেড হয়ে গেছে, কিংবা আমরা করে ফেলছি। তো কাজেই এটার খেসারত আমাদের কিছু দিতে হবেই। আজকে আপনার মানে আমাদের পরিবারে যে ঘটনাটা ঘটে, কোনো কারণে ছেলে বাবার উপর অসন্তুষ্ট কিংবা মেয়ে মার উপর অসন্তুষ্ট, সে তার এই ক্ষোভে, এই যে অসন্তোষটুকু, এটা কার কাছে প্রকাশ করবে? আগে দাদি ছিল, নানি ছিল, ভাবি ছিল, অনেকেই ছিল, ফুপু ছিল, খালা ছিল। এখন তো এটা অ্যাবজর্ব করার মতো আমাদের কোনো শক্তি নাই। কাজে এই শক্তিগুলির পুনরুত্থান আবার ঘটবে কিনা আমি জানি না, কিন্তু আমি সম্ভাবনা দেখি না। তো কাজে আমরা এখন এই যান্ত্রিক পরিবেশ, আজকে আমাদের সবার পরিবারই আমরা সবাই কর্মজীবী, আমিও কর্মজীবী, আমার স্ত্রীও কর্মজীবী, আপনার ক্ষেত্রেও তাই। তো কাজে সন্তানরা এক ধরনের বঞ্চিত, তাতে কোনো সন্দেহ নাই। আবার একই সাথে এটাও সত্য, তারা কিন্তু এই বঞ্চনাটাকে মেনেও নিচ্ছে, এবং তারা এককভাবে বেঁচে থাকার একটি প্রক্রিয়া নিজেদের হ্যাঁ, এবং তারা টিকে থাকছে। এবং আজকে যদি বলি তারা খুব খারাপ আছে তা না, তারা তাদের মতো করে ভালোই আছে। না, কিন্তু সেখানে সে ফুপুর পরিবর্তে হয়তো কোনো যন্ত্রকে বন্ধু হিসেবে নিয়েছে। হ্যাঁ, তাদের আমার খালার পরিবর্তে মোবাইলকে নিয়েছে, এবং সে বন্ধু মানে তাকে যথেষ্ট সহযোগিতা করছে। হ্যাঁ, কাজে আমরা মানে এরকম একটি প্রক্রিয়ার মধ্যে দিয়েই আমাদের এগোতে হবে, এবং খুব বেশি হতাশ হলেও চলবে না। কিন্তু শুধু একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, সেই ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন বড় হয়ে উঠছি, আমাদের মধ্যে মানবিকীকরণ, যেটা আর কি হিউম্যানাইজেশন, এই জিনিসটা যদি থাকে, আপনি দেখবেন শহরের বাচ্চার একটা বিড়ালের বাচ্চা যদি আহত হয়, তাকে শুশ্রূষা করার জন্য তার যতটুকু আগ্রহ, একটি মানুষের বাচ্চার জন্য কিন্তু ওই আগ্রহটি নাই। যে কাজে এটি আমাদের ফিরিয়ে কিভাবে আনা যায় সেটি দেখতে হবে। একটা হচ্ছে যে প্রতিযোগিতা, সমাজের মধ্যে, পরিবারের মধ্যে একটা প্রতিযোগিতার বিষয়। প্রতিযোগিতা আপনার সময় ছিল, আমাদের সময় ছিল প্রতিযোগিতা, বন্ধুদের মধ্যে ছিল, ভাই বোনদের মধ্যে ছিল, কে
পড়াশোনার প্রতিযোগিতা ছিল, ভালো শার্ট প্যান্টের প্রতিযোগিতা ছিল, তার আরো অনেক, মানে আমাদের এখানে পেন্সিল কলমের প্রতিযোগিতা ছিল। এখন ট্যাব আর মোবাইলের না, যে কে ভালো পেন্সিল বা কলম দিয়ে পরীক্ষা দিতে যাবো, সেগুলো ছিল। কিন্তু সেই প্রতিযোগিতাটা এখন কোথায় চলে গেছে? সেটা তো একটা বড় প্রতিযোগিতাটাকে আমি 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 খুব নেগেটিভ ভাবে নিচ্ছি না। প্রতিযোগিতা এটাও একটা ড্রাইভিং ফোর্স, হ্যাঁ। যে আমাকে ভালো করতে হবে, আরো ভালো করতে হবে, কিন্তু আরো সেটা ভালো জিনিস মাত্রা পেতে আছে। হবে। অবশ্যই একটা মাত্রা, গতি আপনি কোথায় নিয়ে যাবেন? মাত্রা থাকতে হবে। কিন্তু এই ড্রাইভিং ফোর্সটাকে আমি মানে অপসারণ করব, সেটিরও কিন্তু কোনো সুযোগ নেই। নিয়ন্ত্রণ করতে হবে। হ্যাঁ, নিয়ন্ত্রণ করতে হবে। এখন নিয়ন্ত্রণ কে করবে? আমরা রাষ্ট্রের দিকে তাকাই, সমাজের দিকে তাকাই, কিন্তু শেষ পর্যন্ত ঘুরে ফিরে আমাদের আসতে হবে সবচেয়ে বড় নিয়ন্ত্রক হচ্ছে ফ্যামিলি ইটসেলফ, পরিবার। আমরা আবার যদি পরিবারকে রিঅর্গানাইজ করতে পারি, আবার যদি ব্যাক টু বেসিক, এটি হচ্ছে মূল জায়গা, এখানে যদি ফিরতে পারি, আমরা অনেকগুলি সমস্যাকে অনেকটা মিটিগেট করতে পারবো বলে আশা করি। ফিরে আনা কিভাবে? খুবই কঠিন প্রশ্ন। এবং আমরা যদি আমাদের নিজেদের দিকে তাকাই, যে আমরা যে আদর পেয়েছি, আমরা যে ভালোবাসা পেয়েছি, আমরা কি ঠিক সেভাবে আমাদের সন্তানকে ভালোবাসতে পারছি? পারছি না, বা সময় দিতে পারছি না। কাজেই এই জায়গাটায় একটু আমার মনে হয় আমাদেরও খানিকটা ছাড় দিতে হবে। আর সন্তানরা একবারে বুঝবে না সেটা মনে করার কোনো কারণ নেই, তারাও বুঝবে, এবং কিছুটা পরিবর্তন থেকেই যাবে, এবং এটুকু আমাদের মেনে নিতে হবে। না, কিন্তু মেনে নিতে হবে। কিন্তু এই যে ছাড় দেওয়ার ব্যাপারটা, সেই জায়গাতে কিন্তু সমাজে একটা কাঠামোর একটা দাঁড়িয়ে গিয়েছে, যে আগে ধরেন যে আপনি বা আমি, আমরা গ্রামে বা শহরে যেখানেই থাকি না কেন, আমার দেখার দিগন্তটা একটা সীমিত ছিল। এখন আমি পুরো বিশ্ব দেখতে পাচ্ছি। আমরা বিশ্ব দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা ভালো দিক। আবার আমি যে বাড়িতে বসবাস করি, সেই বাড়িতে যদি 16টা ফ্ল্যাট থাকে, আপনি 16টা পাশের ফ্ল্যাটে কি হচ্ছে আপনি জানি না। হ্যাঁ, আমি দিগন্ত, আমার দৃষ্টি বাড়ির কাছে আশিনগর, আমার দৃষ্টি দিগন্ত পেরিয়ে চলে যাচ্ছে, কিন্তু পাশের ফ্ল্যাটে কি হচ্ছে, পাশের ফ্ল্যাটে কি হচ্ছে আমি জানি না, কি হচ্ছে বা কে আছে সেটা জানি না। সেটাও জানি না। কাজেই এখানে আপনার এক একটা অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট তো একটা গ্রামের সমানই। নিশ্চয়ই। হ্যাঁ, গ্রামে 65টা বাড়ি আছে কিনা? ঢাকা শহরে এরকম কতগুলি আছে যেগুলি তো গ্রামের চেয়ে অনেক বড়, অনেক। হ্যাঁ, ইউনিয়ন হয়ে গেছে। ইউনিয়ন। কাজেই আপনি এখন এটাকে কিভাবে আমরা কন্টেইন করব, চিন্তার বিষয়। এই যে আমাদের সমাজের জায়গাটাতে, পরিবারের জায়গাটাতে একটা বড় বন্ধু, সহযাত্রী যেইভাবে আমরা বলি না কেন, বা একসঙ্গে সমান্তরালভাবে চলছে, অনেকটা নির্ভর করেই চলছে পরিবার সমাজ, সেটা হচ্ছে গণমাধ্যম। গণমাধ্যমের নানা দিক, নানা রকম গণমাধ্যম। আপনি গণমাধ্যমের খুব ভালো পর্যবেক্ষক, গণমাধ্যমের খুব কাছ থেকে দেখা, সবকিছু মিলিয়ে যদি বলেন আমরা আমাদের গণমাধ্যম প্রথম আমরা শুরু করি সংবাদপত্র দিয়ে, তারপর আসে রেডিও। আমি ছোট্ট একটা আর্থিক একটা বিষয় বলি। 1930 সালে একটা রেডিও কিনতে, এক ব্যান্ড রেডিও কিনতে লাগতো 130 টাকা। 130 টাকায় 1930 সালে আপনি যদি ঢাকা শহরে জমি কিনতেন, সেই জমির দাম এখন 50 কোটি টাকা হতো। এখন সেই 130 টাকার রেডিওটার দাম হচ্ছে এখন 70 টাকা। আর এই 70 টাকায় আপনি ঢাকা শহরে আপনি কি পাবেন সেটা বলেন? গণমাধ্যম এখন মানে মাধ্যমগুলি সবচেয়ে বেশি সহজলভ্য। গণমাধ্যম আমাদেরই সৃষ্টি, কোনো সন্দেহ নাই, এবং গণমাধ্যমের অনেক অনেক মঙ্গলজনক দিক আছে। আবার একই সাথে আমাদের আচরণটা গণমাধ্যমই অনেকাংশে নিয়ন্ত্রণ করে। এটি বোধহয় আমাদের অস্বীকার করার কোনো সুযোগ নেই। এখন প্রশ্ন হচ্ছে আমাদের আচরণটা কেমন হবে? গণমাধ্যমের যারা হর্তা-কর্তা, নিয়ন্তা, তারা আমাদের কিভাবে নিতে চান, কি করতে চান, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আমরা তাতে প্রভাবিত। যদি ধরেন টেলিভিশনের কথাই বলেন, টেলিভিশনকে অনেক সময় ব্যঙ্গ করে বলা হয়, বলা হয় যে বোকা বাক্স। না, টেলিভিশন অত বোকা না। হ্যাঁ, কিন্তু টেলিভিশন তো অত বোকা না যা বলা হয়। সুতরাং আমরা কি সেইভাবে চলবো কিনা? এখন মানে আমাদের প্রত্যেকটা শক্তিরই একটি রেজাল্টেন্ট আছে। আমি ধরেন টেলিভিশন থেকে আমি এটা পাচ্ছি, রেডিও থেকে এটা পাচ্ছি, পত্রপত্রিকা থেকে এটা পাচ্ছি, রাস্তায় বিজ্ঞাপন থেকে এটা পাচ্ছি, বিলবোর্ড থেকে পাচ্ছি। এই সবকিছু পেয়ে এর মাঝখান থেকে আমি কি হচ্ছে, ওই যে সবগুলি শক্তি প্লাস আমার নিজের ভেতরে একটা অন্তর্নিহিত শক্তিও তো আছে। এই সবগুলি শক্তি মিলে যে রেজাল্টেন্ট, ওটা হচ্ছে আমার প্রোডাক্ট। আমি নিচ্ছি কি, কতটুকু নেব, ওই জায়গা থেকে আমরা অনেক কিছুতে বেরিয়ে গিয়েছে। এটা দূরশিক্ষণ হিসেবে নিচ্ছি যে কিভাবে আমি সহিংস হয়ে উঠবো, কিভাবে আপনার প্রতি আমার প্রতিহিংসা তৈরি হবে, এই বিষয়গুলো এখন চলে আসছে। শুধুমাত্র চুলের চশমার নকশাতে হচ্ছে না। আমরা যেসব সিরিয়ালগুলি দেখি, তাতে মানে একটা মানুষকে হত্যা করা খুব সহজ কাজ। আপনার হাতে একটা ছোট আর্মস থাকলেই হলো।
এবং সেখানে শিখিয়ে দেওয়া হচ্ছে যে কিভাবে হত্যাটা হ্যাঁ। করা হয়েছিল, কিভাবে মা ছেলে মেয়েকে মেরেছেন, কিংবা বা আমাদের দেশের বাইরের চ্যানেলগুলোতে বলা হচ্ছে কি কতটা নির্মম ভাবে প্রতিপক্ষ তাকে হত্যা করেছে, কি কি পদ্ধতিতে, এবং সেটা তারও কিছু এখানে এসনিজ করির মতো এবং আপনার সেই বিখ্যাত অনুশীলন সেই হয়েছে। 9/11-এর যে সেই বিশাল বিপর্যয় নিউ ইয়র্কে টুইন টাওয়ার ভেঙে পড়া, জি। সেটিও কিন্তু এর আগে একটা ভিডিও গেম থেকে এসেছে। হ্যাঁ। ওই ধারণাটা ওখান থেকে এসেছে। তো কাজে আমরা ধ্বংসাত্মক সবগুলি আমরা আমাদের গণমাধ্যমে আমরা নিয়ে এসেছি। হ্যাঁ। তো এখন আবারও একই প্রশ্ন যে আমরা সচেতনভাবে কোনটা করছি, অবচেতনভাবে কোনটা করছি, অচেতনভাবে কোনটা করছি। তো এটার জন্য আমি আবার আপনার কথায় ফিরে আসি আর কি। এক ধরনের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে কাজ হবে না, নিয়ন্ত্রণটা দরকার পরোক্ষ নিয়ন্ত্রণ। পরোক্ষ নিয়ন্ত্রণ যারা গণমাধ্যমের হর্তাকর্তা তারাও বিষয়টা দেখবেন, আমরা যারা দেখি আমাদেরও না, কিন্তু খানিকটা সমাজ sense বা হবে। রাষ্ট্রের একটা সামষ্টিক চিন্তা তো এই জায়গাতে আসতে হবে। বিচ্ছিন্নভাবে এই চিন্তা করে কি কতটা এখানে আবার সেই ওই প্রশ্নটি এসে যায়। আমরা স্বাধীনতার কথা বলি, জি। মানে গণমাধ্যমের অবাধ ও স্বাধীনতার কথা বলি। তো কাজে সেক্ষেত্রে আমরা নিয়ন্ত্রণ কতটুকু করব সেটিও একটি বিষয়। এখন না, গণমাধ্যম নিয়ন্ত্রণের বিষয় নয়, রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে যদি ওই আপনি সাংস্কৃতিক শব্দটা বলেছিলেন, আমি কতটা সংস্কৃতিকে ধারণ করব, সেই জায়গা থেকে কিন্তু এমনিতে নিয়ন্ত্রণ চলে আসে যে আমি আমার সংস্কৃতিকে কতটুকু ধারণ করব। এই কাজটুকু, কাজটা রাষ্ট্রের কাজ না। এই কাজটুকু শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী যারা আছেন হ্যাঁ। তারা সমাজকে কতটুকু প্রভাবিত করতে পারেন হ্যাঁ। তার উপর নির্ভর করে। আমি যে সবকিছু রাষ্ট্র করে দিবে না, রাষ্ট্রগুলি করার কথাও না। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। আমাদের একজন খুব জনপ্রিয় ঔপন্যাসিক ছিলেন হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদের একটি চরিত্রের নাম হিমু। হিমু চরিত্রটি অনেককে প্রভাবিত করেছে এবং অনেকে হিমু শাস্ত্রীয় পছন্দ করেছে। আজকে আমরা যদি বিভিন্ন ধরনের এই যারা সমাজকে প্রভাবিত করতে পারেন তাদের হাতে যদি আমরা আরো ভালো কিছু দিতে পারি, তাহলে সেটাই হবে, সেটা না হওয়ার কোনো কারণ নাই। এখন মানে পুরো বিষয়টা শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, শিক্ষক, পরিবার সবাই মিলে আমাদের করণীয় একটি বিষয়। এবং সেই জায়গা থেকে আমাদের মানে শিল্পের সঙ্গে যারা জড়িত, সৃজনশীল কাজের সঙ্গে যারা জড়িত, তাদেরকে আপনার কতটা সক্রিয় মনে হয়, বা তারা আসলে এই যে মানে সমাজ, তরুণ, তারুণ্য, এই বিষয়গুলি তাদেরকে আমার মোটেও নিষ্ক্রিয় মনে হয় না, তারা সক্রিয়। কিন্তু আবার একই সাথে এটাও খেয়াল রাখতে হবে, আমার মাথায় যদি থাকে যে আমি একটি শিশুকে ভালো করার জন্য কিংবা একটি নির্ধারিত পথে পরিচালনা করার জন্য আমি সাহিত্য চর্চা করব, তাহলে কিন্তু সেটি সাহিত্য হবে না, সেটি আমার একটি স্লোগানধর্মী কাজ হয়ে যাবে, সেটাও হবে না। কাজেই কাজটা খুব সূক্ষ্ম এবং সূক্ষ্ম এবং খুব বুদ্ধিমত্তার সাথে আমার কাজটা করতে হবে। আমি যদি ওইরকম টার্গেট করে রাখি যে আমার এই কাজের উদ্দেশ্য হচ্ছে এই কাজটা করা, তাহলে সেটা শেষ পর্যন্ত সাহিত্য সংস্কৃতি হয়ে উঠবে না। কাজে এখানে আপনার একটা আবার সুন্দর একটি ভারসাম্য রক্ষার একটি বিষয় রয়েছে। শুধু কল্পনার জগতে ভাষালে হবে না, তাকে বাস্তবের কথাও বলতে হবে। অবশ্যই, অবশ্যই। তাকে স্বপ্ন দেখাবো, এরকম একটা জিনিস হয়েছে। আপনি যেটা বলেন যে টুইন টাওয়ার কিভাবে ধ্বংস করা হলো, সেরকম একটা কল্প কাহিনীর মতো করে তাকে দেখালাম। সেটা আবার যদি আমি একটু গোড়াতে যদি ফিরে আসি, গণমাধ্যম মানে আমাদের শিক্ষা ব্যবস্থারই তো একটা সৃষ্টি। আমরা যদি শিক্ষায় হাত দিই, আমরা যদি সবাই আমরা যাকে মানে MA BA পাস সার্টিফিকেট না, সুশিক্ষিত আমরা যদি হতে পারি, সুশিক্ষিত হতে পারলে কিন্তু অনেক সংকট এমনিতেই মিটে যায়। একটা সুশিক্ষিত মানুষ জানেন কোনটা গ্রহণ করতে হবে, কোনটা বর্জন করতে হবে। এমনকি আমাদের একটি বিষয় জন্ম শাসন বলা হয়, শিক্ষাই হচ্ছে শ্রেষ্ঠ জন্ম শাসন, আপনার অন্য কোনো পদ্ধতির দরকার নেই। আসলে কি সুশিক্ষিত যে বিষয়টা বলছেন তার অনুকূলে কিনা সমাজ এখন, বা আমাদের শিক্ষা পদ্ধতি? আমাদের শিক্ষা ব্যবস্থার স্পষ্ট ধারা তিনটা। একটা হচ্ছে বাংলা মাধ্যম পড়াশোনা, এখন ইংরেজি মাধ্যম, এই মাধ্যমের উপরে জোর, বেশ জোর। আগে তো শুধু উচ্চবিত্তের সন্তানরা ইংরেজি শিক্ষায় শিক্ষিত, এখন মধ্যবিত্ত এমনকি নিম্ন মধ্যবিত্ত চলে যাচ্ছে। আরেকটি হচ্ছে মাদ্রাসা শিক্ষা। তিনটি শিক্ষা আসলে ত্রিমুখী। তিনটা শিক্ষার গন্তব্য যদি এক হতো তাহলে ভালো হতো। আমরা প্রথমত শিক্ষিত হই, তার প্রাথমিক কারণটা হচ্ছে আমাকে একটা কিছু করে খেতে হবে। এই জব ওরিয়েন্টেড কিনা আমাদের শিক্ষাটা, দুর্ভাগ্যবশত আমাদের দেশের শিক্ষাগুলি মূলত সার্টিফিকেট ওরিয়েন্টেড। তো সার্টিফিকেট ওরিয়েন্টেড শিক্ষা নিয়ে আপনি ভালোভাবে জীবন যাপন করবেন তার কোনো উপায় নেই। আমার কিছুকাল ইউরোপে কাজ করার সুযোগ হয়েছে। সেই সময়টায় আমার কিছু শিক্ষক হিসেবে আমার কিছু ছাত্রছাত্রী, তাদের প্রধান অধিকাংশেরই
জীবনের লক্ষ্য কি? নার্স হওয়া। আচ্ছা, আপনি বাংলাদেশে আপনি জিজ্ঞেস করে দেখেন, আমরা বলবো পৃথিবীর শ্রেষ্ঠ কাজ হচ্ছে নার্সিং। আপনি জিজ্ঞেস করে দেখেন আপনার সন্তান আমার সন্তান কারো জীবনের লক্ষ্য নার্স হওয়া আছে কিনা? শিক্ষকই হতে চায় না, নার্স তো পড়ে। নার্স হওয়াটা তাদের লক্ষ্য, শিক্ষকই হতে শিক্ষক চায় না। হওয়াটাও লক্ষ্য না। হ্যাঁ। তো তাহলে আমাদের লক্ষ্যটা কি? তাহলে আমরা এই জায়গাটায় আমরা একটা বিভ্রান্ত। আপনি আমাদের এটা হিসেব করতে হবে যে মানে আমরা যারা মাধ্যমিক স্তর আমাদের যেসব শিক্ষার্থীরা অতিক্রম করছে, এই স্তরের অন্তত 70 থেকে 75 ভাগকে কাজ করতে হবে ভোকেশনাল টেকনিক্যাল কাজ, আর বাকি 30 ভাগ এই কথিত উচ্চশিক্ষা যেটা সেদিকে উপরের দিকে যাবে। কিন্তু আমাদের এখানে ঠিক উল্টা। আমার এখানে ভোকেশনাল আপনি যে কাজ করে বাঁচতে পারবেন, খেতে পারবেন, সেই শিক্ষাটা আমাদের খুবই কম। কাজে এই শিক্ষাটাকে আমাদের বাড়িয়ে নিয়ে আসতে হবে। আজকে যত ধরনের আপনি দুর্যোগ, অভাব, অনটন ইত্যাদির কথা বলেন, সংকট, মূলত সেগুলি আমাদের আর্থিক সক্ষমতার অভাব, সেটি এর জন্য মূলত দায়ী। আর সেটি করতে গেলে আমাদের শিক্ষাকে, আমাদের বাজারের সাথে সঙ্গতিপূর্ণ শিক্ষা আমাদের দরকার। সেই শিক্ষাটি দুর্ভাগ্যবশত আমরা এখনো বোধহয় দিতে পারছি না। তো সেটি আমার মনে হয় তবে পরিবর্তন হচ্ছে। আপনি আরেকটি কথা বলেছিলেন যে আমরা মানে এখন কি সুশিক্ষিত হয়ে উঠছে কিনা। আমি যদি বলি যে আমরা আগে কি খুব বেশি সুশিক্ষিত আমরা হয়েছি বা ছিলাম, এরকম একটি ক্রাইসিস সবসময় ছিল। আমরা ট্রানজিট কি বলে, আমরা বলি এটাকে একটি ক্রান্তিকাল। হ্যাঁ, ক্রান্তিকাল, সমস্ত কালই ক্রান্তিকাল, কোন কাল ক্রান্তিকাল ছিল না তা না। আপনি সভ্যতার ইতিহাস থেকে আপনি দেখবেন যখন প্রতিটা কালই হচ্ছে ক্রান্তিকাল। সবাই তার নিজের সময়টাকে ক্রান্তিকাল ভাবতেন। কাজে আমাদের যে ক্রান্তিকাল, এই ক্রান্তিকালে আমরা পেছনের ক্রান্তিকাল থেকে যদি দেখি, শিক্ষার অবস্থা আমি জোর দিয়ে বলবো আগের চেয়ে অনেক ভালো। আগে শুধু এইভাবে যদি চিন্তা করি, আমার বয়স যখন 12 ছিল 13 ছিল, সে সময় আমি যে শিখেছি, আজকের 12-13 বছরের বালকটি তার চেয়ে অনেক বেশি শিখছে নাকি? অনেক বেশি শিখছে। শিক্ষার একদম প্রথম অংশটা হচ্ছে আমাদের উইজডম, তারপরের অংশটা হচ্ছে নলেজ, তারপরে হচ্ছে ইনফরমেশন। আমাদের সমস্যাটা হচ্ছে আমরা এত বেশি ইনফরমেশন নিয়ে আসি যে আমাদের নলেজটা মার খেয়ে যায়, আর আমরা এত বেশি জ্ঞানী হয়ে উঠি যে আমাদের উইজডমটা শেষ পর্যন্ত মার খেয়ে যায়। আপনি দেখেন গ্রামের আমাদের দাদি নানি যারা পড়াশোনা একদমই করেনি, তাদের কি উইজডমের কোনো ঘাটতি ছিল? এখন প্রশ্নটা হচ্ছে আমাদের ইনফরমেশন দরকার, নলেজ দরকার, সেই সাথে উইজডমও দরকার। এখন যেটা মনে হয় আমাদের সম্ভবত উইজডমের খানিকটা ঘাটতি হচ্ছে। আমাদের নলেজ কিংবা ইনফরমেশন এখন আগের চেয়ে অনেক বেশি, এবং অনেক বেশি হবে। নৈতিকভাবে আমরা পিছিয়ে পড়েছি। হ্যাঁ, নৈতিকভাবে আমরা পিছিয়ে পড়েছি, কারণ আগে আমরা আমি খুব খোলামেলা ভাবে বলি, আমি কয়েকদিন আগে এটা পড়েছি যে একজন নারী ধর্ষিত হচ্ছেন, সে অবস্থায় তাকে উদ্ধার করার জন্য আমরা 10 জন পুরুষ কখনো এগিয়ে যাই না, কিন্তু একজন নারীকে ধর্ষণ করতে হবে, এটার জন্য 10 জন পুরুষ দ্রুত এগিয়ে আসে। কাজে এখানে একটি নৈতিক অবক্ষয় যে হয়েছে তাতে কোনো সন্দেহ নাই। মন্দটা আমাদের মধ্যে বেশি রকম আত্মীকৃত হয়ে যাওয়াতে, আবার সেখানে গ্রেশামের অর্থনীতি তত্ত্বই বলা যায়, ব্যাড মানি ড্রাইভস গুড মানি আউট অফ সার্কুলেশন। কাজে আমাদের মন্দ যত বেশি আত্মীকৃত হবে, ভালো তত বেশি দূরে সরে যাবে। তাই ঘটছে। আর তারপরে হতাশ হলে চলবে না, পৃথিবী এগোচ্ছে। আর্থিকভাবে বাংলাদেশের অবস্থা আগের চেয়ে অনেক ভালো। আমরা লক্ষ্য রাখছি আমরা মধ্যম আয়ের দেশে পৌঁছবো, আমরা পৌঁছবো। সেই সাথে আমাদের যদি এই মানবিক উন্নয়নগুলিও ঘটে, তাহলে মানবিক উন্নয়ন না ঘটলে তো সেই অর্থের মূল হবে না। অর্থের ভালো দিক আছে, মন্দ দিকও আছে। কাজে আমরা আশা করি আমাদের যে উন্নয়নটা হবে হলিস্টিক, সবকিছু মিলিয়ে। কিন্তু সেই জন্য যে এই যে শিক্ষা ব্যবস্থাটা যেভাবে তৈরি করার দরকার ছিল, আপনার করণীয় একটু কম। এই জায়গাটা সরকারকে ভাবতে হবে। আমি আমাদের অনেক বিষয় সরকারকে দায়মুক্ত করলেও এই পরিকল্পনার মূলত সরকার আমাদের কিভাবে পরিচালনা করবেন, কিভাবে শিক্ষিত করবেন, এখন পর্যন্ত বাংলাদেশে পুরো বিষয়টি সরকারের নিয়ন্ত্রণে, এমনকি প্রাইভেট বিশ্ববিদ্যালয়েও তাই। কাজে সেক্ষেত্রে সরকারকে পরিকল্পনা করতে হবে আরেকটা শিক্ষা কমিশন করে কিভাবে আগাবেন। শিক্ষা কমিশন তো কম হয়নি, কিংবা ইতিপূর্বে যেসব শিক্ষা কমিশনগুলি হয়েছে সেগুলির যেসব সুপারিশ এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি, সেগুলি বাস্তবায়ন করা যায় কিনা। শুরুটা আমাদের কুদরতে খোদা শিক্ষা কমিশন থেকে, এ পর্যন্ত বহু জিনিস আমাদের অবাস্তবায়িত অবস্থা রয়েছে। অনেক শিক্ষা কমিশন আছে। কাজেই আমরা আমি মাঝে মাঝে এটা ভাবি যে আমাদের কি করা দরকার। আমি এখনো যদি আমরা ফিল করি যে বাজেটে আমাদের কোন খাতে সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ প্রয়োজন, আমার কাছে কখনোই ডিফেন্স মনে হয় না, কখনোই শিল্প মনে হয় না, কখনোই কৃষি মনে হয় না। আমার মনে হয় আমাদের থার্ড সেক্টর হতে হবে শিক্ষা। এবং শিক্ষাতে যদি আমি বিনিয়োগটা বেশি করি,
এবং বিনিয়োগটা যদি অপচয় না হয়। আচ্ছা, আপনি সরকারি পদ্ধতিতে আপনি জানেন অপচয়ের সুযোগ অনেক বেশি। এই বিনিয়োগটা যদি সঠিকভাবে কাজে লাগে তাহলে আমাদের ঘুরে দাঁড়াতে মানে আমরা যে জায়গাটায় ছিলাম যে পরিবার থেকে আরম্ভ করে সমাজ রাষ্ট্র সব জায়গাতেই যেটা শেষ পর্যন্ত যেটা দেখলাম যে আমাদের যে সংকট, আমাদের যে দূরত্ব, বিচ্ছিন্নতা, আপনি বিচ্ছিন্নতা বলছিলেন যে শিক্ষার অভাব। হ্যাঁ, সবকিছুর মূলে হচ্ছে শিক্ষা, যে আমরা আসলে সনদপত্র ভিত্তিক শিক্ষা পদ্ধতিতে আছি, সেটা আসলে মূল লক্ষ্য হওয়া উচিত না। আমাদের দরকার প্রকৃত শিক্ষা, জ্ঞান ভিত্তিক শিক্ষা। আমাদের পরিসংখ্যানও দরকার আছে, কিন্তু জ্ঞান ভিত্তিক শিক্ষা না হলে শুধু এই পরিসংখ্যান, জ্ঞানের সাথে আমাদের সেই উইজডমও থাকতে হবে। হ্যাঁ, সেটাও থাকতে হবে, এবং নৈতিকতা চ্যুত বা নৈতিকতা বহির্ভূত কোনো শিক্ষা বা সমাজকে সুস্থ রাখা সম্ভব হবে না, এবং এই ধরনের ঘটনার এবং একটা স্বাস্থ্যকর সমাজ তৈরি করা সম্ভব না। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে সময় সংলাপের সঙ্গে এতক্ষণ, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন।